বাজে সিনেমাগুলোর নামগুলো আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? আমার এখানে 8খানা সিনেমা আছে। কাহাদের কথা বলে একটা অফবিট ফিল্ম আছে, যেটার নাম হয়তো তোমরা অনেকে জানবে না। তারপরে হচ্ছে কি আমাদের লর্ড বনির রবিন্স কিচেন, টেক্কা, অযোগ্য, নয়ন রহস্য, অঙ্কুশের মির্জা এবং হুব্বা শ্যামলের বায়োপিক হুব্বা। আমি কি মাঝখানে কিছু মিস করে গেলাম? হ্যাঁ, আবিরের আলাপ। এই 7খানা আর তাদের কথা। তো 2024 সালে সব থেকে অখাদ্য, জঘন্য, যুক্তিহীন বাংলা সিনেমাগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, এবং এখানে 7-8খানা মতো সিনেমা থাকবে, কিছু অনারেবল মেনশন থাকবে। তো একদম প্রথম যে সিনেমা, মানে বাজে সিনেমা বলতেই সবার আগে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে কি আমাদের বনিদার রবিন্স কিচেন। একটা ভালো প্রেমিস থাকা সত্ত্বেও সামান্য একটা সেট ডিজাইন, হিরো যেই খাবার বানাচ্ছে সেটা নিয়ে পর্যন্ত কনফিউশন। ব্যাঙ্গালোরের মতো লোকেশন দেখানো হচ্ছে জাস্ট একটা বিল্ডিং এর সামনে। ক্লাইম্যাক্সে মন্টাজ ফিল্ম মেকিং, হিরো ভিলেনের সংঘাত জাস্ট এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে কোনো ডায়ালগ এক্সচেঞ্জ নেই, কোনো হাতাপাই নেই, কোনো কনভারসেশন নেই। একটা আদ্যপান্ত খারাপ ভাবে তৈরি করা একটা সিনেমা, যেই সিনেমাটার ভাই আমরা দেখেছি এবং আমরা কয়েকজনই দেখেছি, ঠিক আছে? তো একদম যাকে বলে ডাহা জঘন্য একটা সিনেমা রবিন্স কিচেন। এরপরেই বাজে সিনেমার লিস্টে যেই সিনেমার নাম আসবে সেটা হচ্ছে গিয়ে আমার দেখা এই বছরের ওয়ান অফ দ্য এমন সিনেমা, যেটা শুধুমাত্র হাইপের জোরে বেরিয়ে গেছে আর স্টার পাওয়ারের জোরে বেরিয়ে গেছে, সেটা হলো গিয়ে অযোগ্য। অযোগ্যর গল্প অত্যন্ত জঘন্য, এবং অযোগ্যতে আমাদের যে প্রোটাগনিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রোটাগনিস্ট আর হিরোইন, এদের দুজনের ব্যাক স্টোরি যেটা লাস্টে হিরোইন 5 মিনিটের মধ্যে বলে, আপনি ওই ব্যাক স্টোরিটা শুনলে পরে বুঝতে পারবেন যে ওই ব্যাক স্টোরিটা অ্যাকচুয়ালি যদি এই ফিল্মে দেখানো হতো, বা ওই ব্যাক স্টোরিটা নিয়ে এই ফিল্মের পুরো গল্প যদি হতো, তাহলে অনেক বেশি ভালো হতো। তার বদলে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে যে অত্যন্ত খারাপ একটা গল্প, যেখানে প্রথম অর্ধে ফার্স্ট হাফে হিরোইন আর প্রোটাগনিস্ট অলমোস্ট নেই। সেখানে অন্য একটি চরিত্র, সে মদ খেয়ে লাট হয়ে পড়ে আছে, তার ডিপ্রেশন, তার অসুবিধা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে অনেকে বলবে যে গল্পটাকে বিল্ড আপ করার জন্য ওটা দরকার ছিল। এবং ট্রেলারে প্রমিস করা হয়েছিল যে কোনো একটা ডেঞ্জারাস গেম খেলা হবে, কিছু একটা হবে, গোটা সিনেমা ধরে একটা ভাইব রয়েছে, কিছু একটা হবে, কিছু একটা হবে, কিচ্ছু হয় না। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অত্যন্ত হাস্যকর একটা জিনিস, যে একজন অসুস্থ আর তার বউ আর তার এক্স প্রেমিক দীঘানা পুরীর বিচে দাঁড়িয়ে চুমু খাচ্ছে, এবং প্রসেনজিতের একটা ডায়লগ আছে, যে ডায়লগটা শুনে আমার অন্তরাত্মা পুরো কেঁপে গেছিল, তোমাকে ছাড়া আর কাউকে আমি এত ভালোবেসে কোনোদিন চুমু খেতে পারবো না। সিনেমাটা যখন শেষ হয় এবং প্রসেনজিৎ অ্যাকচুয়ালি তার যাদেরকে চেস করা বা খুন করা উচিত ছিল তাদের কাছে যখন গিয়ে পৌঁছায়, তখন গিয়ে মনে হয় যে সিনেমাটা এখান থেকে শুরু হলে পর ভালো হতো। এটা একটা ভালো রিভেঞ্জের গল্প হতে পারতো, এটা একটা ভেঞ্জেন্স জাস্টিসের গল্প হতে পারতো, এটা এমন একটা প্রতিশোধ পাগল মানুষের গল্প হতে পারতো যা লাইফের ডিরেকশন হারিয়ে গেছে। তার বদলে আমরা পাই যে শিলাজিৎ মদ খেয়ে পড়ে রয়েছেন, তার বদলে আমরা পাই একটা ওয়ার্নিং সাইন। ছোটদেরকে যেরকম বলা হয় না যে কেউ চকলেট দিলে পরে খাবে না, বড়দের জন্য বলে দেওয়া উচিত যে কেউ মদ দিলে পরেই খাবে না। ওকে, অযোগ্যর পরে 3 নম্বর জায়গাতে রয়েছে আরো একটি সিনেমা, যে সিনেমাটা একটা রোমান্টিক সিনেমা। সেখানে আমার পছন্দের অভিনেত্রী রয়েছে, আবির রয়েছে, এবং গল্পে দুটো আইটিতে কাজ করা ছেলে মেয়ে কর্পোরেট দুটো স্লেভকে দেখানো হয়, যাদের সাথে আমি কাইন্ড অফ রিলেটও করতে পারতাম, যে একজনের সকালে অফিস, একজনের রাত্রিবেলা অফিস, এবং তাদের মধ্যে প্রেম হচ্ছে কিভাবে, তাদের তো দেখাই হচ্ছে না প্রেম কিভাবে হচ্ছে। এরকম একটা প্রেমিস যখন টিজার বা ট্রেলারে যখন দেখেছিলাম, সিনেমাটা নিয়ে একটা ইন্ট্রিগ তৈরি হয়েছিল যে হ্যাঁ, ইন্টারেস্টিং সিনেমা হতে পারে। তারপরে দেখলাম গল্পের প্রোগ্রেশন এবং শুটিং এর প্রসিডিওর, কলকাতা শহরকে গাড়ির জানলা দিয়ে অথবা ড্রোন দিয়ে ঠিক কতটা অখাদ্যভাবে দেখানো যায় সেটার কিছু কম্পাইলেশন, আর ওই প্রবলেমেটিক আইডিওলজি, প্রেম নিয়ে সুন্দর একটা প্রেমের সিনেমা দেখানোর বদলে আমি প্রেম নিয়ে এমন 4টে জ্ঞান দেবো যার মধ্যে ফেক ফেমিনিজমের অ্যাঙ্গেলটা কমপ্লিটলি বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এবং তার সাথে হচ্ছে কি যে দর্শককে আমি মজা দেওয়ার বদলে আমি দর্শককে জ্ঞান দেবো এবং সিনেমাটাকে কোচলে দেবো। তো আলাপ আমার দেখা অকারণে মহান হতে যাওয়া একটা সিনেমা, যেটার গল্প অত্যন্ত জঘন্য এবং গল্পের ক্লাইম্যাক্স তো অতীব জঘন্য। গল্পের শুরুর মধ্যে তাও যেটুকুনি ইন্টারেস্ট ছিল, যত আপনি সিনেমাটা দেখতে দেখতে এগোচ্ছেন তত আপনার আস্তে আস্তে করে মাথাটা গরম হচ্ছে, এবং বাজে পারফরমেন্স, ঠিক আছে, এবং প্লট হলে ভর্তি একটা গল্প। ওকে, তো খুবই জঘন্য, খুবই বেকার, এবং এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সিনেমা। আলাপের পরেই আরেকটি সিনেমা রয়েছে, যেই সিনেমাটা আমাদের এখানকার নাম্বার 1 ইন্ডাস্ট্রির নাম্বার 1
কেউ তাকে গিমিক চ্যাটার্জি বলে, সরি গিমিক মুখার্জি না, গিমিক চ্যাটার্জি, যাই হোক, কেউ তাকে সিজিদ্দা বলে, ঠিক আছে। তো ওনার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেগুলোতে উনি চুরিটা ঢাকতে পারবেন সেখানে উনি চুরি ঢাকার চেষ্টা করেন, আর যেখানে উনি চুরিটা জানেন যে ঢাকা সম্ভব না সেখানে উনি বলে দেন ইন্সপায়ার্ড, অথবা এমন জায়গা থেকে ইন্সপায়ার্ড যেটা কাইন্ড অফ কোয়েশ্চেনেবল। তো যাই হোক, উইদাউট ফার্দার ডু, সিনেমার নাম হচ্ছে গিয়ে টেক্কা, এবং পুলিশ ফোর্স এবং কমান্ডোকে যতটা স্টুপিডিক ওয়েতে শো করা যায়, তাদের এমনিতেও কলকাতাতে মানুষের পুলিশজন বা আইন ব্যবস্থার ওপর থেকে ভরসা পুরোপুরি চলে গেছে, সেখানে টেক্কা টেকস দ্য কেক, পুলিশকে এত বাজে এবং এত গদগদ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এনএসজি কমান্ডোদেরকে যেভাবে মিস ইউজ করা হয়েছে, তো এবং এই সিনেমার যে ফাউন্ডেশন সেটাকে নিয়ে খোদার ওপর খোদকারি, কোনো ডিরেক্টর তো নিজেদেরকে ভগবান মনে করে, খোদার ওপর খোদকারি করতে গিয়ে মেইন যে সিনেমাটা সেটার আত্মাকে তো পুরোপুরি খুতলানো তো হয়, এবং পুরো গল্পটাকে এবং সমস্ত গল্পটাকেই খুতলানোর পয়েন্ট হচ্ছে কি যে ক্লাইম্যাক্সে গিয়ে টুইস্ট দিয়ে তোমার মাথা ঘুরিয়ে দেবো। আমার মাথা কিচ্ছু ঘোরে না। টেক্কা নিয়ে ডিটেল ভিডিও পরে আমার চ্যানেলে আসবে, ওটিটিতে রিলিজ হয়ে যাক, মানুষজন দেখে নিক। তারপরে আমার দেখা সব থেকে অযৌক্তিক, প্রিটেনশাস, ফেক ফেমিনিজম জোর করে ঢুকিয়ে এবং তার সাথে ধর্মান্ধতা, সেকুলারিজমের নামে ধর্মান্ধতা ঢুকিয়ে এমন একটি সিনেমা যেটা টপ টু বটম জঘন্য, শুধুমাত্র দেবের মতো একজন সুপারস্টার এবং তার অনেস্ট একটা পারফরমেন্স রয়েছে বলে সিনেমাটা আপনি একবার দেখতে পাবেন। না হলে এই সিনেমাতে চড়া দাগের অভিনয় থেকে, অযৌক্তিক ডায়লগ থেকে, ভুলভাল সিন থেকে, সমস্ত বাজে সিনেমার যা যা এলিমেন্ট দরকার সমস্ত এলিমেন্ট এই সিনেমার মধ্যে রয়েছে, ওকে। এবং এই পরিচালকের কোনো ফ্যান বা এই সিনেমাটা প্রপারলি দেখে বুঝেছে এরকম কোনো লোকের সাথে কনভারসেশন করা যদি যায়, তাহলে আরো বেশি বোঝা যায় যে এই সিনেমাটা ঠিক কতটা জঘন্য। এটা আমি শুধু ওনার প্রতি আলাদা করে ভালোবাসা রয়েছে বলে আমি বলছি না, উনি এবছর পদাতিকের মতো ভালো কাজও বানিয়েছেন, অতি উত্তমের মতো মধ্যম মানের কিন্তু এন্টারটেইনিং কাজও বানিয়েছেন, ওকে। কিন্তু টেক্কাতে উনি আবার প্রমাণ করে দিলেন যে ওনাকে নিয়ে যারা গালাগাল দেয়, যারা ট্রোল করে, ঠিক আছে, তারা একদম ঠিক কাজ করে। টেক্কার মতো ফিল্ম সমস্ত রকম ক্রিটিসিজম অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, ডিজার্ভের থেকেও বেশি কিছু করে। টেক্কার পরেই এমন একটা সিনেমার নাম নেব যে সিনেমাটা নিয়ে আমি পার্সোনালি খুব হাইপড ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু তারপর সিনেমাটা দেখে বুঝতে পারি যে প্রপার একটা টাইম ওয়েস্ট। এবং দুঃখের ব্যাপার এটাই যে এই সিনেমাটাকে রোস্ট করা যাবে না, কারণ সিনেমাতে রিয়েলি খুব ভালো কিছু এফোর্ট ছিল, ইন্টেনশন খুব ভালো ছিল, কিন্তু গড়বড় হয়ে যায় স্ক্রিপ্ট আর গল্পে। কারণ এই সিনেমাটা অত্যন্ত লম্বা এবং এর স্ক্রিপ্ট আর গল্প একদম ভালো না, এবং স্ক্রিপ্ট খুব বাজে, কারণ একটা পপুলার হিন্দি ফিল্ম থেকে একটা গল্পকে পুরো তুলে ছেপে নিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ভাবে যেটা দর্শক বুঝতে পারবে না। আমরা অঙ্কুশের মির্জা নিয়ে কথা বলছি। ঐন্দ্রিলার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে অ্যাকশন দৃশ্যে, অঙ্কুশের প্রচুর চেষ্টা রয়েছে, অঙ্কুশের স্ক্রিন প্রেজেন্স পর্যন্ত ভালো, কিন্তু রউফ লালা, অগ্নিপথ, ঋত্বিক রোশনের অগ্নিপথের রউফ লালা, তার ছেলে এবং বিজয় দীননাথ চৌহানের যে গল্পটা আমরা দেখতে পাই, সেই গল্পটাকে ব্ল্যাটেন্টলি তুলে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা ভেরি ভেরি অফেন্ডিং। আমি এত আগ্রহ নিয়ে একটা সিনেমা দেখছি, এরকম ভাবে কে কপি করে ভাই? দিস ইজ নট ইন্সপিরেশন, দিস ইজ নট হোমাজ, দিস ইজ নট ট্রিবিউট, দিস ইজ নট এনিথিং, দিস ইজ কল্ড চুরি। সিনেমার শুরুটা একরকম, মাঝখানটা অন্য সিনেমার কপি, ক্লাইম্যাক্সে হিরোর অরিজিন নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু হিরোর অরিজিনের পোর্শনটা আবার অরিজিনাল, কিন্তু সেটা আরো বাজে। এটা যদি কপি হয় তাহলে ওটা হচ্ছে গিয়ে যে ট্যালেন্ট কম বলে এরকম লেখা বেরিয়েছে। তো অঙ্কুশের মির্জাকে আমি ভাবিনি, এই বছরের শুরুর দিকে আমি একটা শর্ট বানিয়েছিলাম যে অঙ্কুশের মির্জা নিয়ে আমি খুব এক্সাইটেড, ইভেন কি আমার টিজার ট্রেলারটা তো খুব ভাল লেগেছিল, কিন্তু সিনেমাটা যেভাবে ঝোলাবে আমি কোশমিন কালেও আমি ভাবতে পারিনি। তাই আমি এটাকে 5 নম্বরে রাখবো, বাট সিনেমাটাকে আমি রোস্ট করব না বা বিজ্ঞদের ভাষায় ট্রোল ফলো আমি করব না, কিন্তু সিনেমাটা দেখে আমার জেনুইনলি খারাপ লেগেছিল এইটা ভেবে যে কত ভালো একটা অপরচুনিটি ছিল একটা ভালো ফিল্ম বানানোর, জাস্ট গল্প চুরি করার চক্করে পুরো জিনিসটা ঘেটে গেল, এবং রান টাইমও ম্যানেজ হলো না এবং ঠিকঠাক করে শো পর্যন্ত চললো না, জাস্ট ধসে গেল। অঙ্কুশের পরিশ্রম একটা ভুলের জন্য কাইন্ড অফ সবকিছু নষ্ট হয়ে যায়। আমার তাই খারাপ লেগেছিল যে এই সিনেমাটার যথেষ্ট জায়গা ছিল নিজেকে ভালো করে প্রেজেন্ট করার, বাট সেটা হয় না। স্যাড, ভেরি স্যাড। এরপরে যে সিনেমাটা আসে সেই সিনেমাটাকে তোমরা সবাই মোটামুটি চেনো এবং জানো, ফেলুদার পিন্ডি চটকানো, আই মিন নয়ন রহস্য।
তো নয়ন রহস্যের রিভিউ আমার চ্যানেলে আছে, খুব বেশি ডিটেলস আমি আর যাব না। অত্যন্ত জঘন্যভাবে তৈরি করা একটা ফিল্ম, এবং হত্যাপুরীতে ইন্দ্রনীলকে একটু হলেও ভালো লেগেছিল, যেটা নয়ন রহস্যে ইন্দ্রনীলও কাইন্ড অফ লেট ডাউন করে দেয়। ফলে যেইটুকুনি ফ্যাক্টর ছিল সেইটুকুনি ফ্যাক্টরও কিন্তু গাধার পেছনে কিন্তু চুপচাপ হামাগুড়ি দিয়ে ঢুকে শুয়ে পড়ে। এবং নয়ন রহস্য এত বাজেভাবে শুট করা একটা ফিল্ম, যেটা ড্রেস ডিজাইন থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে একটা ফ্রেম একটা সিকোয়েন্স নেই গোটা সিনেমাতে যেটা ভালো। ডায়ালগ অসম্ভব রকমের বাজে, আর পারফরমেন্স জটায়ু আর তোপসেকে জাস্ট নেওয়া যায় না। এবং এই সিনেমাতে ফেলুদাকেও নেওয়া যায় না। শুধুমাত্র সুপ্রিয় পাঠকের একটা ভিলেনিয়াস ক্যারেক্টার ছিল, যিনি বিভিন্ন রকম জন্তু জানোয়ার এবং মানুষজনকে কালেক্ট করে। ওই ক্যারেক্টারটার জন্য সিনেমাতে একটুখানি এন্টারটেইনিং ফ্যাক্টর খানিক সিনে কাজ করে। তা বাদ দিয়ে এটাকে এক কথায় হরেন্ডাস একটা ফিল্ম বলা যায়। অত্যন্ত জঘন্য এক্সিকিউশন, অত্যন্ত জঘন্য সিনেমা। এবং সিনেমা এটা নয়, এটা হচ্ছে কি সিনেমার অপমৃত্যু। 7 নম্বর যে সিনেমাটা আমার লিস্টে রয়েছে, এবং এটাই মানে 7খানাই সিনেমা। এই সিনেমাটা আবার অদ্ভুত রকম। সাধারণত যে বাজে সিনেমাগুলো আমি দেখি সেগুলো এতটা বাজে যে ভিভিডলি আমার মনে থেকে যায়, যে সিনগুলো এতটা জঘন্য। এই 7 নম্বর সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে কি এটা একটা অত্যন্ত ফরগেটেবল ফিল্ম। এখানে আমরা একজন বাংলাদেশি অভিনেতাকে দেখতে পাই, মোশাররফ করিম, যিনি আমাদের এপার বাংলার একজন ড্রেডেড গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন, হুব্বা শ্যামল। সিনেমাটার মধ্যে হুব্বা শ্যামলকে ধরা কি করে হয়েছিল, সিনেমা দেখতে গিয়ে ধরা পড়েছিলেন, ওই একটা সিকোয়েন্স ছিল যেটা আমার আবছা মনে আছে। তা বাদ দিয়ে গোটা সিনেমাটাতে কি হয়েছিল কি দেখেছিলাম আমি ভুলে গেছি। একটাই তো পুঁত, সেটা মারার জন্য কত লোক বসে আছে, এরকম টাইপের কিছু ডায়লগ ছিল। তো অত্যন্ত ফরগেটেবল একটা ফিল্ম। এবং আমি সাধারণত ভুলি না, ঠিক আছে, টেক্কার অযোগ্য যেরকম আমার সিন বাই সিন মনে আছে, নয়ন রহস্যর আমার অনেক সিন মনে আছে যেগুলো অত্যন্ত খাজা, কিন্তু হুব্বার অধিকাংশ সিনই আমি ভুলে গেছি। বাট আমার মনে আছে এই সিনেমাটার রিভিউ যখন আমি করেছিলাম, খুব পলিশড প্রফেশনাল ওয়েতে আমি করার চেষ্টা করেছিলাম। এবং আমি কিন্তু সিনেমাটাকে ব্যাশ করিনি বা একদম আউটরাইট বলিনি যে খুব বাজে সিনেমা। কিছু গালাগাল রয়েছে, কিছু ক্যারেক্টার ডায়নামিক্স রয়েছে যেগুলো ওয়ার্ক করে, বাট আলটিমেটলি আমার সিনেমাটা লেগেছিল বেশ খারাপ। ওকে, তো এইটুকুনি আমার মনে আছে যে আমার বেশ খারাপ লেগেছিল, কারণ আমি সেন্টিমেন্টাল আর হুব্বা একই দিনে দেখতে গেছিলাম। সেন্টিমেন্টালের থেকে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু সেন্টিমেন্টালে কিছু হলেও ফ্যাক্টর ছিল যেটার জন্য সেন্টিমেন্টালকে আউট অ্যান্ড আউট বাজে সিনেমা বলা যায় না। হুব্বা দেখার সময় আমার মনে হচ্ছিল যে ভাই এর থেকে আমি ঘুমালে পরে অনেক বেশি কাজ দিত। তো হুব্বা একটা বেশ বাজে সিনেমা। এবারে আমি অনারেবল মেনশনে আমি একটা সিনেমাকেই রাখবো। তাহাদের কথা বলে একটা সিনেমা দেখেছিলাম আমি, আমার মনে আছে স্টার মলে গিয়ে প্রায় 220 না 230 টাকা দিয়ে আমি ফিল্মটা দেখেছিলাম। সিনেমাটার এক্সিকিউশন যে কি বাজে, এবং ওটা না কাইন্ড অফ অ্যান্থোলজির মতো। একজন মরে যাচ্ছে, তার একটা গল্প রয়েছে। একজন অভিনেত্রী, তার বয়ফ্রেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা গল্প রয়েছে। একজনের আবার কমিউনিস্ট বয়ফ্রেন্ড, যে সারাদিন বসে বসে বিপ্লবের কথা বলে বাট কিছু করে না, তার গল্প রয়েছে। তার সাথে আবার একজন রাইটার, যার ক্যারেক্টারকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে, সেরকম গল্প রয়েছে। অন দি পেপার সিনেমাটার গল্পগুলো শুনতে বেশ ভালো, বাট সিনেমাটার এক্সিকিউশন হরিবল, ঠিক আছে, টেরিবল ফিল্ম মেকিং, যেখানে একটা মাত্র সেগমেন্ট বাদ দিয়ে বাকি সেগমেন্ট গুলোর কাজই করে না, ঠিক আছে। খুব বাজে খগা একটা সিনেমা ছিল, যেটার উদ্দেশ্য হয়তো ভালো ছিল, কিন্তু দেখে মনে হয় যে আতলামির জন্য সিনেমাটা নষ্ট হয়ে গেল। এটাকে আমি জাস্ট অনারেবল মেনশনের মধ্যে আমি রাখবো। তা বাদ দিয়ে আরো অনেক বাংলা সিনেমা বেরিয়েছে যেগুলো আমি দেখিনি, আবার আছে যেগুলো দেখেছি। এর মধ্যে অ্যাভারেজ অনেক ফিল্ম আছে। সুজিত মুখার্জির যে বউ মিথিলা, তার একটা সিনেমা বেরিয়েছিল অভাগীর স্বর্গ। বন বিবি বলে একটা ফিল্ম এসেছিল, যেটা কাইন্ড অফ ওই আমাদের এই যে সুন্দরবনের এই যে হলো না যে শেখ শাহজাহানের যে ঘটনাটা, সেটাকে কাইন্ড অফ একটা প্রতিফলনের মতো, ঠিক আছে। তো এই সিনেমাগুলো অ্যাভারেজ ফিল্ম, এগুলোকে নিয়ে কথা বলার মতো কিছু নেই, কিন্তু এগুলোকে বাজে সিনেমার লিস্টে রাখা যায় না, যেরকম সেন্টিমেন্টালকেও বাজে সিনেমার লিস্টে রাখা যায়। তো কার কিরকম কি মনে হলো কমেন্ট বক্স খোলা রয়েছে, প্লিজ জানাতে পারো। চলো টাটা বাই, আবার জানা দেখা।